তারিখটা ছিল 12ই এপ্রিল। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ এবং সেখানে 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এফআইআর এ 13 জনের নাম, সেই 13 জনকে গ্রেফতার করে পুলিশ। আজ সাজা ঘোষণা। গতকালই 13 জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। ওয়াকফ আইনের প্রতিবাদে 12ই এপ্রিল যে অশান্তি এবং 12ই এপ্রিল খুন হরগোবিন্দ ও চন্দন দাস ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। খুনের তদন্তে সিট তৈরি করে রাজ্য সরকার এবং যে 13 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই 13 জনকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের অন্যান্য জেলায়, এমনকি ভিন রাজ্য থেকেও গ্রেফতার করা হয়েছে এই 13 জনকে এবং তাদের আজ সাজা ঘোষণা। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এর আগেই তুমি জানাচ্ছিলে যে দুপুর 1টা নাগাদ এই রায়দান হবে, অর্থাৎ সাজা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ সাজা কি হতে পারে? দেখো, সর্বোচ্চ শাস্তির যে হবে এবং সর্বোচ্চ শাস্তি তারা চাইছে না তার পরিবারের সদস্যদের তরফ থেকে, এবং তদন্ত প্রক্রিয়া চলাকালীনই যে সমস্ত তথ্য প্রমাণ এসআইটির তরফ থেকে জমা দেওয়া হয়েছে, তদন্তকারী যারা আধিকারিকরা ছিলেন তারা যেটা জমা দিয়েছেন তারাও বলছেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে এবং যেভাবে বাবা এবং ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়, যে ছবি দেখে প্রত্যেকে শিউরে উঠেছিলেন, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে সর্বোচ্চ সাজাই দেওয়া হোক। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মতো সাজার ঘটনা ঘটতে পারে। কিছুক্ষণ আগেই যারা ছিলেন 13 জন তাদেরকে এখানে নিয়ে আসা হয়। তার মধ্যে অধিকাংশ জন, বিশেষ করে হচ্ছে যে যারা পরিযায়ী শ্রমিক বা জাফরাবাদ, শুলতলি যে গ্রামগুলি রয়েছে সেখানে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বা মিস্ত্রি হিসাবে যারা কাজ করতেন, যাদের মধ্যে মনিরুল শেখ, ইকবাল শেখ, সাবা করিম, আকবর আলী, তারপর হচ্ছে ফেকারুল শেখ, জিয়াউল হক, আজফারুল শেখ, তারা আজকে কান্নাকাটি শুরু করেন এবং তাদের বক্তব্য যে তারা এই গোটা ঘটনার সঙ্গে জড়িত নন, তারা নির্দোষ, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তারা এই অভিযোগ তোলেন। যদিও তদন্তকারী সংস্থার বক্তব্য এই গোটা ঘটনার ক্ষেত্রে প্রত্যেকের কোথায় কী ধরনের যোগ, তারা কি ভূমিকা সেদিনকে পালন করেছিলেন তার সমস্ত কটাই তথ্য প্রমাণসহই আদালতে জমা দেওয়া হয়েছে। সে কারণেই আদালতের তরফ থেকে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে 1টার পর তাদের যে শাস্তি ঘোষণা করা হবে। মূল যে ঘটনার ক্ষেত্রে আজকেও তাকে দেখতে পাওয়া যায়, অর্থাৎ হচ্ছে হজরত শেখ ওরফে হজরত আলী, যার বাড়িও হচ্ছে জাফরাবাদের পাশের যে গ্রাম শুলিতলাতে, এবং যেটা অভিযোগ ছিল যে তিনি সেখানকার জমি মাফিয়া হিসাবে পরিচিত ছিলেন এবং তার সঙ্গেই হচ্ছে এই পরিবারের, দাস পরিবারের একটা বিবাদও ছিল। তিনি কার্যত আজকে চুপচাপ ছিলেন, তিনি কোনো কথা বলেননি। তাকে যখন পুলিশ গাড়ি থেকে নামায় আদালত চত্বরে, তিনি একদম চুপচাপ মাথা নিচু করে ঢুকে যান। তবে বাকিদের বক্তব্য হচ্ছে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তবে যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে যে রায় ঘোষণা করা হয়েছে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকের বিপক্ষেই গিয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সকলেই বলছেন বা আইনজীবীরাও বলছেন যে সর্বোচ্চ শাস্তি হয়তো হতে চলেছে। এর মধ্যে হচ্ছে হজরত শেখ ওরফে হজরত আলী এবং তার বেশ কয়েকজন সহযোগী এবং বাকিদেরও যে ধরনের এই যোগসাজশের ভূমিকা রয়েছে তাদেরকেও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। বেশ, ফাঁসানো হচ্ছে এমনটাই দাবি করছেন অভিযুক্তরা। ফাঁসানো হয়েছে, আমরা রাজনীতির চাপে আমরাকে সাজা দিচ্ছে। নির্দোষ লোককে আমাকে কেটে রাস্তাতে উঠে থেকে আমাকে মারাকে দিয়েছে। আমরা এই মামলার ব্যাপারে আমরা নির্দোষ, আমরা নিষ্পাপ, এই মামলার আমরা কিছু জানি না স্যার। আমরা এই ব্যাপারে কিছুই জানি না, আমরা দেখিনি এই ব্যাপারে। আমাদের পুলিশ ফাঁসানো করে দিয়ে আমাদেরকে ষড়যন্ত্র ভাবে ফাঁসানো হয়েছে। শামশেরগঞ্জে এখনো আতঙ্কে নিহতদের পরিবার। বাবা ছেলে খুনে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব নিহতদের পরিবার। এখনো গ্রামে নিয়মিত বিএসএফ এর টহলদারি, স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি স্থানীয়দের। মহামান্য আদালত যেটা ভালো বুঝবে সেটা বিচার দিবে। আমরা তো চাইলেই পাবো না সবসময়, যেটা বিচার ভালো বুঝবে সেটাই দিবে। আর কি বলবো আমি, চরম শাস্তি চান? হ্যাঁ, চরমতম তো আমরা চাইছি। এখন সেটা বিচার ব্যবস্থায় কি হবে না হবে আমরা কি করে বলছি। এখন কি এখানকার পরিস্থিতি ঠিক আছে? ঠিক আছে, যতদিন আমরা বুঝছি বিএসএফ আছে ততদিন ঠিক আছে। আমরা তো শাস্তি চাই, কি শাস্তি হোক অপরাধীদের। আমরা তার কিছু করিনি, আমরা তো সেদিন আমরা নিজের কাজ করছিলাম, হঠাৎ তো অ্যাটাক করলো আমাদের। আতঙ্ক কি কেটেছে এখনো? আতঙ্ক এখন কেমন করে বোঝা যাবে? মানে আমাদের বাস করছি তো ধুকবুক হচ্ছে ভিতরটা, ভয় তো লাগছেই। ভয় লাগছে? হ্যাঁ, আবার যদি কোনো রকম আবার এরকম হয় না, ওদের অভিযুক্তদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেটা তো চাইছেন? সেটা তো চাইবই।
হ্যাঁ এক দুটো মানুষকে খুন করলো তো ওদেরকেও কিছু হবে না, শাস্তি তো চাইবই। এখন কি কোনো রকম অশান্তি হচ্ছে বা কোনো রকম আপনাদেরকে শাসানি দিচ্ছে, ভয় দেখাচ্ছে? এখন কিছু হয় না, আবার পরে কি হবে সে তো পরে আবার যদি পরে হতেও পারে। এখন বিএসএফরা আছে বলে শান্তি আছে, ওরা চলে গেলে আবার শুরু হবে। 2022 সালের 4 এপ্রিল জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ, আর সেই হাঁসখালি গণধর্ষণ খুনে আজ সাজা ঘোষণা। গণধর্ষণ খুনে গতকাল দোষী সাব্যস্ত করা হয় 9 জনকে। গণধর্ষণ ও জোর করে শ্মশানে দাহ করার অভিযোগ, আর সেই অভিযোগে 2022 সালে 4 এপ্রিল কিশোরীকে গণধর্ষণ, জন্মদিনের পার্টিতে গণধর্ষণের ঘটনা, এক নাবালক সহ 9 জনকে গ্রেফতার করা হয়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রঞ্জিত রয়েছে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, যে বিষয়টা জানতে চাইবো যে এক নাবালক সহ 9 জন, কি সাজা হতে পারে? কারণ নাবালকও রয়েছে সেখানে একজন। দেখো, যে নাবালকের কথা বলা হচ্ছে, অপরাধের সময় সেই নাবালক তখন তার বয়স 18 বছর নিজে ছিল, কিন্তু বিচার চলাকালীন আপিল করা হয়েছিল যে অপরাধের যে গুরুত্ব, সেই গুরুত্বের বিচার করে তার কিন্তু বিচার হওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু আদালত সাড়া দিয়েছিল এবং তার বিচার কিন্তু একই প্রক্রিয়া থেকে চলেছে। এবং তোমাকে জানি রাখি, এই 9 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের এবং পক্সো 6 নম্বর ধারায় মামলা রুজু হয়েছিল এবং তাদের সেই অভিযোগ কিন্তু প্রমাণিত হয়েছে। তার মধ্যে যার পার্টিতে গিয়েছিল সোহেল গয়ালি, সেই সোহেল গয়ালি সহ প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক, এই 3 জনের বিরুদ্ধে গণধর্ষণ সহ জন্ম পক্সো এবং তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি আরো 6 জন যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল বিভিন্ন ভাবে, বিশেষ করে যারা এই প্রভাবিত করার চেষ্টা করেছিল, ভয় ভীতি দেখিয়েছিল এবং ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, মোট 9 জনকে বিচারক গতকালই দোষী সাব্যস্ত করে। আজ কিছুক্ষণ পরে 12টার সময় আদালতে বিচারক এই মামলার সাজা ঘোষণা করবে এবং বিচারক যে সূত্রে জানতে পারা যাচ্ছে, যে আইনজীবী সূত্রে জানতে পারা যাচ্ছে যে সর্বোচ্চ সাজার দাবি জানানো হবে। কারণ যে ঘটনা ঘটেছে, একটি নাবালিকা তাকে গণধর্ষণ করার পরে এবং তার যে অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয়, এমনকি তাকে দেহ দ্রুততার সাথে ডেথ সার্টিফিকেট ছাড়াই দাহ করতে বাধ্য করা হয় এবং বারবার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এবং যে ঘটনা ঘটে 4 এপ্রিল এবং অভিযোগ জানানো হয় 9 এপ্রিল, অর্থাৎ মাঝে কয়েকদিন তাদেরকে পরিবারকে হেনস্থা করা হয়েছিল, বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল এবং 10ই এপ্রিল 2022 মামলা রুজু হয়। সেখানে প্রথম আসামি হিসাবে সোহেল গয়ালি, যার বাড়িতে এই ঘটনা ঘটেছিল, তাকে গ্রেফতার করেছিল হাসকি থানা পুলিশ। তারপরে একের পর এক গ্রেফতার এবং তারপরে গতকাল দোষী সাব্যস্ত, আজ সাজা ঘোষণা। কি সাজা ঘোষণা করা হয় অবশ্যই আমাদের নজর থাকবে, রঞ্জিত। আসি পরের খবরে। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দিল হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বারাসাত সেশন জজের কড়া সমালোচনাও করেছে হাইকোর্ট। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত। গত 26শে নভেম্বর তার আগাম জামিন মঞ্জুর করে বারাসাত জেলা আদালত, যাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সোমবার তারই শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে। বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন তিনি খারিজ করে দিয়েছেন। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে বিডিওকে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন। আজকে বেল ক্যান্সেলেশন, যে বেলটা ছিল সেটা ক্যান্সেলেশনের অর্ডার হয়েছে অনারেবল হাইকোর্ট থেকে। যিনি পিটিশনার ছিলেন মিস্টার বর্মন, ওনার স্টেট এসেছিল ক্যান্সেলেশন ছিল, আগাম জামিন এবং তারপরে যে জামিনটা উনি পেয়েছিলেন দুটোই খারিজ হয়ে গেছে। কোর্টের মেটেরিয়ালস, কেস ডায়েরি মেটেরিয়ালস দেখে কোর্টের মনে হয়েছে ক্যান্সেলেশনে, সেই জন্য ক্যান্সেলেশন করেছে। গত 26শে নভেম্বর যাবতীয় তথ্য প্রমাণ দিলেও বিডিও প্রশান্ত বর্মনকে আগাম জামিন দেয় বারাসাত আদালত। উনি বেল ফাইল করেছিলেন এবং সেই আবার পুরোনো গ্রাউন্ড যে উনি ছিলেন না ক্রাইমের সময়। তো আমরা এভিডেন্স দিয়ে দেখিয়েছি যে উনি নিউ টাউনে এবং ক্রাইমের বিভিন্ন জায়গাগুলোতে ছিলেন। আর এই পার্সন অ্যালং উইথ দ্য ভিডিও ইকুয়ালি ইনভলভ, মার্ডারের সময় ছিল, এই মার্ডারে পার্টিসিপেট করেছে, প্রথমে কিডন্যাপিং, তারপর মার্ডার, তারপর বডিটাকে ডিসপোজ অফ করার জন্য ছুঁড়ে ফেলেছে। বিডিও প্রশান্ত বর্মনকে আগাম জামিন দিয়েছিল বারাসাত আদালত। এদিন শুনানিতে
বারাসাত আদালতের বিচারকের কড়া সমালোচনা করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, একটি সিদ্ধান্তে পৌঁছতে বারাসাত আদালত পরস্পর বিরোধী কারণ দেখিয়েছে। একজন WBCS অফিসার আগাম জামিনে বাইরে, তার সহযোগীরা জেলে। এটা ন্যায় বিচারের প্রতি পরিহাস। বারাসাত আদালতের নির্দেশে ব্যাপক যুক্তির অভাব রয়েছে। সেশন জাজ বিচারকে বিপথগামী করেছেন। এরপরে বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সত্য তথ্য প্রমাণ থাকার পরে যখন জিলা কোর্ট দিয়ে দিয়েছে জামিন, হাইকোর্ট তো জামিন খারিজ করে দেবে। অনেক থ্যাংক ইউ টু হাইকোর্ট স্যার, হাইকোর্টে আমাকে ন্যায় দেবে। আমি চাইছি স্যার ওনার কঠোর থেকে কঠোর শাস্তি হোক, ফাঁসি হওয়ার উচিত। নিউ টাউনের যাত্রাগাছি 30 অক্টোবর এখান থেকেই সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11 নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26 নভেম্বর আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সেই মামলার শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিউজ 18 বাংলা। 13 ডিসেম্বর যুবভারতীতে যে বিশৃঙ্খলা মেসে ইভেন্ট, আর সেখানে সিবিআই তদন্তের আর্জি খারিজ। রাজ্য সরকারের তদন্তে আস্থা রাখল হাইকোর্ট। রাজ্যের তদন্তে অস্বচ্ছতা নেই বলে পর্যবেক্ষণ। অভিযোগের ভিত্তিতে সিবিআই নয় বলে মন্তব্য বিচারপতির। 4 সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের। যুবভারতী বিশৃঙ্খলায় ইডি সিবিআই তদন্ত। প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত নিয়ে প্রশ্ন তুলে 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়। মেসি ইভেন্টের টাকা ফেরত, টিকিটের টাকা কিভাবে দর্শকদের ফেরত, টাকা ফেরাতে আইনি সহায়তা নিচ্ছে পুলিশ। যুবভারতীর অনুষ্ঠানে 16 কোটি টিকিট বিক্রি। আর যে ইভেন্টে বারবার যে ইভেন্ট নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, সেখানে এই প্রশ্নটা উঠছে যে কাদের মাঠে ঢোকার অনুমতি, মেসি ইভেন্টে কারা থাকবেন মাঠের ভিতর। পুলিশকে বিস্তারিত তালিকা আয়োজক সংস্থার, পুলিশকে তালিকা দেন সম্বরণ কর্মকার। এবার একটা ছবি দেখাই আপনাদের। প্রথমে ছবিটা দেখুন। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গায় ম্যানগ্রোভ থাকার কথা, কিন্তু সেই ম্যানগ্রোভ নেই। কারণ কুলতলিতে এইভাবেই ম্যানগ্রোভ কেটে ভেরি। মইপিঠে ঠাকুরা নদীর চরে দেদার সবুজ ধ্বংস হচ্ছে। প্রায় 50 বিঘা জুড়ে ম্যানগ্রোভ কেটে সাফ। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, বিভিন্ন বিপর্যয়ের সময় যে ম্যানগ্রোভ আমাদেরকে, সাধারণ মানুষকে রক্ষা করে, বাড়িঘর রক্ষা করে, সেই ম্যানগ্রোভ এভাবে কেটে ফেলা হচ্ছে। কারা করছে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, স্থানীয় মানুষজন যারা অভিযোগ করছেন যে শাসক দলের পক্ষ থেকেই এই ম্যানগ্রোভ কেটে সেখানে মাছের ভেড়ি তৈরি করা হচ্ছে এবং কিছু জায়গায় সেখানে পার্ক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেখানে নজরদারি রাখার কথা, সেখানে কেন নজরদারি নেই তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনই কিন্তু যারা বিরোধী রয়েছে তারা কিন্তু শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছে। এই ঠাকুরার নদীর চরে যেভাবে ম্যানগ্রোভ ধ্বংস করা হয়েছে, প্রায় 40 থেকে 45 বিঘারও বেশি এলাকা জুড়ে সেখানে ম্যানগ্রোভ গাছ ছিল, সেগুলো সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এবং সেখানে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে, যা ছবিতে উঠে আসছে। এবং এই যে কুলতলি বিধানসভার বিধায়ক, তিনি নিজে উদ্যোগ নিয়েছেন ম্যানগ্রোভ পোতার, এবং তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছি তিনি জানিয়েছেন এই বিষয়ে তিনি দলীয়ভাবে তদন্ত করবেন। পাশাপাশি গত বছরে আমরা এই খবর প্রকাশ করেছিলাম যে প্রতি রবিবার করে ম্যানগ্রোভ রোপণ করা হবে যেখানে যেখানে নদীর চর রয়েছে। সেই জায়গায় যারা এই ঘটনার সঙ্গে যদি যুক্ত থাকে, কেউ দলীয়ভাবে তাদের যেরকম তদন্ত করে দেখা হবে, পাশাপাশি প্রশাসনিক ভাবেও যারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। বেশ, আমি পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না হালদার, তার কাছ থেকে জেনে নিচ্ছি কতটা কি আপনারা বলছেন যেটা তার সততা আছে। সেই সাথে সাথে ওখানে নলগোড়া বিট অফিস, রায়দিঘি রেঞ্জের ফরেস্ট অফিস আছে, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলে জেনে নিয়ে উত্তর আমি দিতে পারব। ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, সেই হাসপাতাল সংস্কারে বেনিয়ম, খারাপ জিনিস দিয়েই তৈরি হচ্ছে 6 তলা ভবন। ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। মহকুমা শাসকের কাছে নালিশ নাগরিক মঞ্চের। 6 তলা ভবন তৈরিতে বরাদ্দ 28 কোটি 76 লক্ষ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের।
আপনাদের কাছে শিডিউল কি রয়েছে, কি সামগ্রী ব্যবহার করার কথা? আমাদের পাকুদের মাল ব্যবহার করার কথা। পাকুড়ে যেখানে যেটা পড়ে আছে এবং ওখানে যেটা ওটা নলাটির পাকুদের মাল আছে। অভিযোগ তো লোকাল বালি দিয়ে কাজ হচ্ছে। এটা আমাদের ম্যানেজার বাবুর সাথে কথা বলতে হয়। ম্যানেজার বাবুর সাথে সাইট ইঞ্জিনিয়ার আমি দেখুন, আমি ফ্রেশার, এখনো সব কিছু আমার এখনো জানা। বলুন না, বালিটা তো আপনি হিসাব রাখেন যে মাল পড়ছে যাচ্ছে। আমি শুধু কোয়ান্টিটি হিসাবটা রাখি। হ্যাঁ, এটা কোথা থেকে আসছে আপনি জানবেন না? ওটা তো আমাদের সিনিয়র আছে সেই খোঁজ খবর রাখে। নাগরিক মঞ্চ বলে গেছে, তো আমরা দেখছি এটা সিএমওএইচকে অবশ্যই আমরা জানাবো। পিআইএ আমি নয়, তো আমাকে দেখতে হবে হুইজ দি এক্সিকিউটিং এজেন্সি। এটা নিশ্চয়ই সিএমওএইচ সাহেবের এন্ড থেকেই হয়েছে, তো আমি অবশ্যই ওনাকে জানাবো। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে কাজের জন্য টাকা বরাদ্দ, আর সেই টাকায় কাজ পাশের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে। তমলুকে চাঞ্চল্যকর অভিযোগ, বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে, আর টানাপোড়েনের জেরে কাজই বন্ধ। পূর্ব মেদিনীপুরের তমলুকে উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, পাশেই তৃণমূল পরিচালিত পদমপুর 2 গ্রাম পঞ্চায়েত। সরকারি প্রকল্পের টাকায় কাজ নিয়ে এই দুই পঞ্চায়েতের মধ্যে টানাপোড়েন। রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সম্প্রতি ক্যাম্প বসে বিজেপির হাতে থাকা উত্তর সোনামুই পঞ্চায়েত এলাকায়। একটি কালভার্ট তৈরির জন্য বরাদ্দ করা হয় 10 লক্ষ টাকা। অভিযোগ, সেই টাকায় কাজ শুরু হয় পাশের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত পদমপুর 2-এ। এই নিয়ে বিতর্ক, চাপানুতর। সোনামুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি নাসা খাল রয়েছে, সেই খালের উপর বীজ আছে। বীজ থাকা সত্ত্বেও পদমপুর 2 অঞ্চল জোর করে সোনামুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বা ওখানে জনপ্রতিনিধির সাথে আলোচনা না করে কাজ করে। কাজটা কিভাবে হচ্ছে, কি সিস্টেমে হচ্ছে, তার কাগজ দেন, কিছুই দেন না। গ্রামবাসী সকলে এক হয়ে কাজটাকে বন্ধ করে। তাই আমরা সিএম ম্যাডামকে এবং ডিএম স্যারকে, এসডিও স্যারকে, আইসি স্যারকে এবং বিডিও স্যারকে আমরা চিঠি করেছি। পঞ্চায়েত তিনি বিরোধী দলের, তিনি উন্নয়নকে বন্ধ করে দিতে চাইছে। পুরনো কালভার্ট যেটাকে ভেঙে বিতর্ক তৈরি হয়েছে, যে ওই কালভার্টটা কিন্তু দীর্ঘদিনের, স্বাভাবিক কারণে ওই কালভার্টটি সংস্কার করা প্রয়োজন ছিল। সেই কারণে তারা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ওই প্রকল্পটি গ্রহণ করেছে এবং সেই টাকা টেন্ডার হওয়ার পরে এজেন্সি কাজ করতে গেছে। কাজ করার পরে 3-4 দিন পরে এসে বাধা দেওয়া হয়েছে। বিডিও সাহেব ডেকেছিলেন, সেখানে প্রধান সাহেব গ্রামবাসীকে না নিয়ে গিয়ে একা গেছেন। সেখানে গিয়ে বলছেন যে গ্রামবাসী যদি না মানে আমি মানতে পারবো, এই বলে উনি সভা ত্যাগ করে চলে আসেন। সরকারি টাকায় কাজ নিয়ে দুই পঞ্চায়েতের মধ্যে টানাপোড়েন, যার জেরে বন্ধ হয়ে গিয়েছে কালভার্ট তৈরির কাজ। পদমপুর 2 অঞ্চলের কাগেছিয়া মৌজার যে কাজটা হচ্ছে, ভান্ডারবিড়ের উপরে কাজ হচ্ছে। এটা হচ্ছে যে ভান্ডারবিড়া গ্রামবাসীগণ এসে ওনাদেরকে বাধা দেয় এবং পরপর 3 দিন ধরে বাধা দেওয়ার পরেও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কাজ করছিল। তারপর যখন সমস্ত গ্রামবাসী এসে বাধা দেয় এবং তারপরে কাজ বন্ধ করেন ওনারা। মুখ্যমন্ত্রীর হচ্ছে যে দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা চাচ্ছি যাতে কাজটা বন্ধ থাকে, সঠিকভাবে হচ্ছে যে তদন্ত হয়। তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।